হ্যালো বন্ধুরা, আমি রাকিব মুসাব্বির বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে, আমার সঙ্গীত জীবনের পথ চলাটা আসলে কেমন ছিল? শুরুটা কেমন ছিল? এবং আ সেখানে আমার কি প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল? এই বিষয়গুলো অনেকেই বলেন কিংবা জিজ্ঞাসা করেন। আর এক্ষেত্রে আমি যেহেতু একটু আত্মকেন্দ্রিক মানুষ ছিলাম, মানে নিজের মতো করে সবকিছুই সময় কাটাইতাম এবং খুব কম মিশতাম মানুষের সাথে। যেজন্য আমার জন্য সঙ্গীত পরিচালক হওয়াটা খুবই সহজ হয়ে গিয়েছিল। এটা অনেকটা কারণ। আপনি যখন স্রোতের বিপরীতে চলে যাবেন, তখন আপনাকে নিজের মতো করে চলতে হবে এবং সবকিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। নিজের মতো করে তখন এই সঙ্গীতের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো শুরুতেই আসলে এই প্রতিবন্ধকতাটা আসলে আমার ছিল হচ্ছে কম্পিউটার ছিল না আমার। আমরা যারা সফটওয়্যার মিউজিক করি আমাদের সবচেয়ে বড় আ মানে যেই ইকুইপমেন্ট সেটা হচ্ছে যে কম্পিউটার। কারণ কম্পিউটার ছাড়া আপনি সফটওয়্যার মিউজিক করতে পারবেন না। আর এখন তো টোটাল টেকনোলজি তো আপনারা জানেনই কোথায় চলে গিয়েছে। তো আমাদের সময়কার কম্পিউটার কেনাটা আসলে খুবই এক্সপেনসিভ ছিল, অনেক ব্যয়বহুল ছিল। তো তখন ব্যয়বহুল হওয়ার কারণে যেটা হইছে যে আব্বাকে রিকোয়েস্ট করার পরে আব্বা শুনতেন না। আব্বা মনে করতেন যে কম্পিউটার দিয়ে কি করব? আর কম্পিউটার তো আসলে বড়, বড় অফিস আদালতে ব্যবহার করা হয়। ব্যক্তিগতভাবে কম্পিউটার ব্যবহার করাটা আসলে কতটুক আ যুক্তিযুক্ত। তো এরকম একটা বিষয় ছিল। আমি ২০০৪-৫ সালের কথা বলছি। তো আমার দুলাভাই ছিলেন খুবই শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ। তো তিনি আবার এই বিষয়টা বুঝতেন। তিনি আবার জানতেন যে আসলে কম্পিউটার মানে সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন যে একটা ব্যক্তির জীবনে কিংবা একটা মানুষের জীবনে উন্নতি করতে গেলে আসলে কম্পিউটারটা খুব ইম্পোর্টেন্ট। এটা এই ডিভাইস গুলো আসলে ব্যবহার করাটা খুব ইম্পোর্টেন্ট। উনি খুব নামাজি মানুষ এবং উনি খুবই উচ্চশিক্ষিত একজন মানুষ। ইংলিশ অনার্সে করা একজন উচ্চশিক্ষিত মানুষ। তো উনি আব্বাকে বোঝালেন। হ্যাঁ? আমি যখন আ আপাকে বললাম, আপা তখন দুলাভাইকে বললেন। আম্মাকে বললাম, আম্মাও তখন আপাকে এই বিষয়টা বলল। তো তখন দেখা গেল যে দুলাভাই আব্বাকে বোঝালেন। পরবর্তীতে তারা একটা কম্বাইন করে মানে বাজেটটা কম্বাইন করে তারা আমাকে একটা কম্পিউটার কিনে দেন। তো কম্পিউটার কিনে দেওয়ার পরেই আসলে আমার উত্থানটা শুরু হয় মিউজিক কম্পোজিশন এ। আ এছাড়া কম্পিউটারটাই ধরেন কিনেছিলাম অন্য কথা বলে। কম্পিউটারটা কিনেছিলাম যে আমি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল অফিসিয়াল কাজগুলো করব। ওই কথা বলে আসলে আ সবাইকে কনভিন্স করেছিলাম যে আমি আসলে ওই পাওয়ার পয়েন্টের কাজ করব। তো ওই জিনিসগুলো দুলাভাই জানতো। যে কারণে দুলাভাই কম্পিউটারটা কিনে দিতে রাজি হয়েছিল। কিন্তু দুলাভাইও কিন্তু নামাজি মানুষ তো উনিও কিন্তু কখনো চিন্তা করে নাই যে আমি কম্পিউটারটা নিয়ে মিউজিকের কাজ করব। কিংবা সাউন্ড এডিটিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কাজ করব। তো তো এটা আসলে আমার একটা ট্রিকস ছিল যে আমি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কিংবা পাওয়ার পয়েন্টের কাজগুলো করব। তো এটা আসলে আমার একটা ট্রিকস ছিল বলা যায় যে কম্পিউটারটা কেনার জন্য। তো হয়তোবা এতদিন এমএস ওয়ার্ড এর কাজ করলে হয়তোবা আমাকে কেউ চিনতো না। হ্যাঁ? ফটোশপ এর কাজ করলে হয়তোবা আমাকে কেউ চিনতো না। কিন্তু আজকে আপনারা অনেকে চিনেন, অনেকেই আমার গান শোনেন। এট লিস্ট আমার একটা গান 'মন পিঞ্জিরা বাইন্দাছি তোর মন' এটা প্রায় ১০ কোটি মানুষ শুনছে। সো এর চেয়ে বড় আর কি হইতে পারে? ১০ কোটি মানুষ যখন একজনের গান শোনে, তো সেই মানুষটা তো অবশ্যই জীবনে কিছু না কিছু একটা করছে। কারণ 'মন পিঞ্জিরা' গানটা যে ১০ কোটি ভিউজ হইলো, তো এটা তো ১০ কোটি মানুষ তো দেখছে বলেই ভিউজ হইছে। আর এখানেই তো আমার সার্থকতা। তো ১০ কোটি মানুষ তো আমি যদি এমএস ওয়ার্ড ব্যবহার করতাম, ফটোশপ ব্যবহার করতাম, আমাকে কি ১০ কোটি মানুষ চিনতো, জানতো? অবশ্যই জানতো না। তো যাই হোক, এটা আসলে উপরওয়ালার রহমত। আল্লাহ আমাকে রহমত দান করছেন। আল্লাহ আমাকে মেধা দান করছেন। তো এইজন্যই হয়তোবা এই গড গিফটেড এই বিষয়টার জন্য হয়তোবা আসলে আজকে সঙ্গীত পরিচালনা করতে পারছি। তো যাই হোক আজকে আমি শুধু শুরু করলাম। আমি ধরে একেকটা পয়েন্ট ধরে একেকটা গল্প আপনাদেরকে শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।